আমার নলেজে একটা মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আনার সাথে সাথে আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে যে লিগ্যাল এইড চালানো হয় সেই লিগ্যাল এইডের লয়ার দিয়ে 24 ঘন্টার মধ্যে ভিকটিম ফ্যামিলির পক্ষে দাঁড়িয়ে তাদের জামিন করিয়েছি, পক্ষ থেকে করা হয়েছে। এটা কিন্তু আপনার অ্যাট দি সেম টাইম রাষ্ট্র যে ভিকটিম ফ্যামিলি ভাবে নিরপেক্ষ ভাবে সেই জায়গাটাও আপনারা সামনে আনা উচিত যে না, রাষ্ট্র ভালো কাজও কিছু করছে। এই পরিবারটা সত্য হোক মিথ্যা হোক একটা মামলার তাদের আইন করছি, মিথ্যা মামলা, তবে সেটা একটা ভিকটিম ফ্যামিলি বা রাজনৈতিক ভাবে যদি কেউ ব্যক্তি যে আদালতের সামনে বা সেশনের সামনে এরপরে ওই মামলাগুলো আপনারা যারা কাজ করছেন দেখবেন চার্জশিট হচ্ছে না। আমরা ওভারনাইট সবকিছু যে শেষ হবে সেটা আমরা বলতে পারি না। দুটো আইনের ব্যাপারে কথা হয়েছে, মানবাধিকার আইন তত্ত্বাবধায়ক সরকার সময় ইন্টারিম গভর্নমেন্টের সময় অধ্যাদেশ আকারে করা ছিল। আমি তখন অ্যাটর্নি জেনারেল ছিলাম। অ্যাটর্নি জেনারেল কখনো আইনের ভেটিং এর সাথেও যুক্ত থাকেন না। অ্যাটর্নি জেনারেল হলেন রাষ্ট্রের আইনজীবী। অ্যাটর্নি জেনারেলের কাছে যদি পাঠানো হয় তখন অ্যাটর্নি জেনারেল এটা দেখেন, মতামত চাইলে মতামত দেন, মতামত না চাইলে মতামত দেন না। অনেক বিষয়ে আমি দ্বিমত পোষণ করেছি মতামতে, সেটা ইগনোর করে যাওয়া হয়েছে। কয়েকটি বিষয় আপনাদেরকে আজকে খোলামেলা আমি কথা বলার জন্যই এই ফ্লোর জিল্লু সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। মানবাধিকার কমিশন আইনকে যে প্রক্রিয়ায় করে যাওয়া হয়েছিল সেই প্রক্রিয়ায় মানবাধিকার কমিশন একটা ছোট জগন্নাথ না, শুধু একটা কি বলে ফ্রাঙ্কেনস্টাইনের জায়গায় যেতে পারত। আর গুম প্রতিকার প্রতিরোধ আইনে যে বিধান রাখা হয়েছিল স্টুডেন্ট, আমি মনে করি একটা জগা খুশিল অবস্থায় রেখে যাওয়া হয়েছিল। আপনার ধরেন গুম প্রতিকার ও প্রতিরোধ আইন দুই জায়গা বিচারের জায়গা রাখা হলো। একটা জায়গা রাখা হলো আইসিটিতে, আর একটা জায়গা রাখা হলো থানাতে বা কোর্টে, অর্ডিনারি কোর্টে। এইটা কোনটা কোন জায়গা যাবে এটা কোনো ডিফারেন্সিয়েট করা হয়নি। দ্বিতীয়ত হলো আপনি সাজার ক্ষেত্রে বললেন গুম করলে সর্বোচ্চ শাস্তি একটা জিনিস বললেন এবং সর্বনিম্ন বলে কিছু নাই, 1 বছর দিতে পারেন, 1 দিনও দিতে পারেন, এই বিধানও ছিল। এই সবগুলো যাচাই বাছাই, যেগুলো যাচাই বাছাই করে উইল কাম ব্যাক টু পার্লামেন্ট এগেন। অথচ এটা রটে গেল যে আমরা এই আইন পাশ করতে করা হলো। ইতিহাসে একটা ল নিয়ে পাবলিক কনসালটেশন 3টা-4টা স্টেজে করা হয়েছে, সেটা হলো মানবাধিকার সেটা যাবে হলো ফাইল করার জন্য। সে আইনটা সেটা ডিফারেন্সিয়েট আমরা করে যে পুলিশ গুম করবে, পুলিশ করবে, এটা কেমন কথা? এই জায়গাটা প্রথম আপনাদেরকে ক্লিয়ার করি। মানবাধিকার কমিশনের ওভারঅল যে ইনভেস্টিগেশনের জুরিসডিকশন সেটা সিজ হচ্ছে না। একই ঘটনায় মানবাধিকার কমিশন তার জায়গা থেকে তার তদন্তের ক্ষমতা অক্ষুণ্ণ রাখা হচ্ছে।
যে কোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনেক ইনোসেন্ট পিপল এর মধ্যে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি চলে যাচ্ছে। আমরা যখন কনসালটেশন প্রসেসে গেছি তখন আমরা দেখলাম যে এই ইনোসেন্ট লোকজনগুলোকে তো প্রোটেকশন দেওয়া দরকার। তখন মানবাধিকার কমিশনকে আইনে দেওয়া হচ্ছে যে তুমি আগে ওই লোককে জানতে চাবা যে তোমার কাছে এই ইনফরমেশন অভিযোগ এসেছে যে তোমার প্রতিষ্ঠানে এরকম ভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আই ওয়ান্ট ইউর রিপোর্ট অন দিস। সেখানে ওই সুপিরিয়র যিনি থাকবেন তার সামনে দুইটা পথ খোলা থাকবে। এক, তাকে সত্য রিপোর্টটা উপস্থাপন করতে হবে। দুই, সে যদি মিথ্যা রিপোর্ট দেয়, মানবাধিকার কমিশন কিন্তু এগেন তখন ডাইরেক্ট ইন্টারভেন করবেন। এখানে যদি সে মিথ্যা রিপোর্ট দেয় তখন সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে সে আর বলতে পারবে না আই ওয়াজ ইনোসেন্ট, আমি জানতাম না। অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা আমরা তৈরি করার চেষ্টা করছি। আমরা এটা প্র্যাকটিসে গিয়ে আমরা দেখি কতটুকু এটা আমরা সাকসেসফুল হতে পারি। যদি সাকসেসফুল না হতে পারি, উই আর ওপেন ফর অ্যামেন্ডমেন্ট অফ দি ল। ল ইজ নট রিজিড, ইট ইজ নট পার্মানেন্ট, ইট ইজ নট হোলি কোরআন অর বাইবেল যে আমি এটা পরিবর্তন করতে পারবো না। কিন্তু আমরা এমন একটা জায়গায় একটা ট্রান্সপারেন্সির জায়গায় নিতে পারি যাতে কোনো ইনোসেন্ট পিপুল এখানে ভিকটিম না হয়। থার্ড আসেন সংবিধান সংস্কার কমিটি নিয়ে। আমরা এই সংসদের প্রথম অধিবেশনেই প্রস্তাব করেছিলাম সংবিধান সংস্কারের জন্য একটি কমিটি করব এবং এটা পাবলিক কনসালটেশনে যাব। আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে চাই। জুলাই সনদকে সামনে রেখে সংস্কারগুলো কোন প্রক্রিয়ায় আমরা নিতে পারি সেখানে আমরা যেতে চাই। এখানে আমাদের যে কোনো সংবিধান সংস্কারকে বা সংবিধান সংশোধনকে একটা টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। সেই টেস্টটা হলো বেসিক স্ট্রাকচার থিওরি কনস্টিটিউশনের, যেটা ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতীর মামলায় 1972-তে ডিসাইড করে দিয়ে গেছেন। বেসিক স্ট্রাকচার থিওরি সেটা আমাদের দেশের সংবিধানে সাংবিধানিক মামলার রায়গুলোতে, বিশেষ করে অষ্টম সংশোধনের রায়গুলোতে অ্যাডাপ্ট করে গেছেন। ফলে আমরা যে কোনো অ্যামেন্ডমেন্ট করতে যাই না কেন, সেই অ্যামেন্ডমেন্টের জায়গায় আমাদের মাথায় ওইটাও রাখতে হবে। একটা প্রশ্ন এসেছিল 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। প্রশ্ন এসেছিল 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে এই সংবিধানকে রিরাইট করতে হবে। সেটা অন্য একটা এপিসোড হতে পারত। কিন্তু আমরা যখন জুলাই সনদে স্বাক্ষর করেছি, 33টি রাজনৈতিক দল পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় বসে সই করেছি, সেখানে আমরা সুনির্দিষ্টভাবে বলেছি 6টা অনুচ্ছেদ আছে, এখানে 7টা ডিক্লারেশন আছে। 6টা অনুচ্ছেদে 6 নম্বর অনুচ্ছেদের ক এবং খ পাঠ করা আছে। ক পাঠে 1 থেকে 47, খ পাঠে 48 থেকে 84 পর্যন্ত। ক পাঠে বলা হচ্ছে প্রতিটা পরতে পরতে যে সংবিধান সংশোধন করে এই কাজগুলো করতে হবে। তার মানে আমি 72-এর সংবিধানকে অ্যাডাপ্ট করে নিলাম। আমি যা কিছুই করি না কেন 72-এর সংবিধানকে সামনে রেখে আমাকে এগিয়ে যেতে হবে। এইটা হলো আমার জুলাই সনদের একটা পার্ট। ফলে যারা বলছিলেন যে 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে করতে হবে, সেইটা করলে আমি এক লাইনে যেতে পারতাম। কিন্তু আমার 72-এর সংবিধান যতক্ষণ পর্যন্ত আছে, এই সংবিধানকে আমার অ্যামেন্ডমেন্ট করতে হবে। অ্যামেন্ডমেন্টের প্রক্রিয়ায় যে জুলাই সনদকে আমার সামনে রাখতে হবে, যেগুলোকে আমরা সংস্কারের জন্য
স্বাক্ষর করেছি। এখন প্রথম অধিবেশনে যখন বললাম আমরা সংবিধান সংস্কারের কমিটি করব, আপনার নাম দেন বিরোধী দলের কাছে, ওনারা বললেন যে আমরা নেক্সট অধিবেশনে জানাবো, এটা এখন করার দরকার নাই। আমরা 17 সদস্য কমিটি করব বলে সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে বিএনপি থেকে 7 জন, অন্যান্য যারা সমমনা আছে তাদের থেকে 5 জন, বাংলাদেশ জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ সহ 5 জন, 12 জন। আমরা বিরোধী দলকে বললাম আপনারা 5 জন নাম দেন। ওনারা পরবর্তী অধিবেশনে দিতে চাইলেন, আমরা দফায় দফায় মিটিং করেছি, আমরা সেই নামগুলো পাইনি। আমরা কমিটি একটা করেছি 12 সদস্য বলে, আমরা বলেছি ওই 5 জনের নামের জন্য আমরা এখন অপেক্ষা করছি। আমরা আশা করি তারা, ওনারা যদি ওই নামগুলো দেন, আমরা নিয়ে সংবিধান সংশোধনের জন্য সংস্কারের পথ ধরে আমরা এগোবো। সেখানে যদি আপনাদের যে কোনো বক্তব্যকে আমরা বিশ্বাস করি, আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব যদি যৌক্তিক হয়, এবং সেই যৌক্তিক অ্যাকোমোডেশন গুলো করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আবারও বলছি, আমরা সামনের দিকে এগোতে চাই, আমরা পিছনে ফিরতে চাই না। সাংস্কৃতিক ভাবে আমরা এগিয়ে যেতে চাই, আমরা গুম খুনের রাজনীতির পিছনে যেতে চাই না। শুধু বিএনপি করার অপরাধে বিগত 17 বছরে 60 লক্ষের বেশি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছিল, যাদের যে সমস্ত মামলার অধিকাংশ বাদী ছিল পুলিশ। আমরা ওই সংস্কৃতি থেকেও বের হয়ে আসতে চাচ্ছি। আমাদের এই জায়গাগুলোতে অবশ্যই আমাদের কিছু দুর্বলতা আছে, আমরা এটা অস্বীকার করতে পারি না। বাস্তবতাকে মেনে নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাচ্ছি। সেই জায়গায় প্রথম দিন থেকেই যদি বলা হয় আমরা সবকিছুই করছি, নেগেটিভ দিকে যাচ্ছি, সেই ধারণাটা ভুল হবে। আর দুটি প্রশ্ন আপনাদের বলি। সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে একটা কথা এসেছে, গণভোট নিয়ে একটা কথা এসেছে। সুপ্রিম কোর্ট সচিবালয়ের যে অর্ডিন্যান্সটা জারি করে দিয়ে গিয়েছিলেন, সেটাও আমরা বলি নাই যে আমরা উইল নট কাম ব্যাক, আমরা বলছি আমরা যাচাই বাছাই করব। তো আপনাদের বলি, আপনাদের অনেকেই, আমি ওই দিন একজন খুব প্রখ্যাত সাংবাদিক, উনি এই বিষয় নিয়ে যখন 1 to 1 কথা হচ্ছিল, আমি বললাম আপনি কি জানেন আইন মন্ত্রণালয় বা আইন মন্ত্রীর ক্ষমতা নাই একজন সহকারী জজকে ট্রান্সফার করার? তো বলে এটা তো জানি না। আমি বললাম যে আমরা শুধু প্রস্তাব পাঠাতে পারি, আলটিমেট তার ট্রান্সফারের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের। আমাদের লিমিটেশন যে আমরা এই জিনিসগুলো বলতে পারছি না। গত প্রথম সংশোধনীতে ছিল সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে, সংবিধান অরিজিনাল প্রভিশন ছিল বিচারকদের নিয়ন্ত্রণ, চাকরি, ডিসিপ্লিন, এগুলো দেখা হবে। 4th অ্যামেন্ডমেন্টে এসে সবকিছু রাষ্ট্রপতির হাতে, সরকারের হাতে নিয়ে নেওয়া হয়েছিল। 5ম সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতাটা আবার ওই ব্যালান্সের জায়গাটা আনা হলো, এবং নিম্ন আদালতের অনেক জাজ এসে বলছে স্যার ব্যালান্সের যে জায়গাটা আছে এই জায়গাটা আপনার ধারণ করেন, রেখে দেন। যদি আমরা সুপ্রিম কোর্টের হাতে এককভাবে যাই, we will be subjected to some sort of suffocation. এই প্রশ্ন আসছে তাদের মধ্য থেকে। আপনারা খোঁজ নেন, নিজেরা যারা রিসার্চ করেন তারা খোঁজ নেন। যখন এই আইনটা আমরা সংসদে প্লেস করছি না, তখন একটা হইচই শুরু হলো যে আমরা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাশ করছি না, এবং এর বিরুদ্ধে যে সমস্ত জজরা কথা বলছেন তাদের বিরুদ্ধে আমরা শোকজ করেছি। এরকম হইচই শুরু হলো, পার্লামেন্টেও কথা হলো, পার্লামেন্টের বাইরেও কথা হলো। যারা কথা বলছেন তাদের সাথে এই সামাজিক অনুষ্ঠানে যখন দেখা হলো, আমি জিজ্ঞাসা করলাম আপনারা কি শোকজের ল্যাঙ্গুয়েজ পড়েছেন? বললো যে না, তো পড়ি নাই। তা আমি বললাম 2টা সুনির্দিষ্ট কারণে শোকজ করা হয়েছে। এক,
এক সেট জাজেস তারা ফার্ম গেটে যে কোচিং সেন্টারের বিজ্ঞাপনের মুখ হয়েছে, যেটা জাজেস কোড অফ কন্ডাক্টের বাইরে। একজন জজ কোচিং সেন্টারের বিজ্ঞাপন দিচ্ছেন, কয়েকজন জজ কোচিং করাচ্ছেন, যেটা একজন জুডিশিয়াল অফিসারের মিসকন্ডাক্টের মধ্যে পড়ে, তাদেরকে দেওয়া হয়েছে। আর এক সেট জাজ ফেসবুকের মধ্যে কিংবা সোশ্যাল মিডিয়াতে প্রভোকেটিং স্টেটমেন্ট করছেন, যেটা তার কোড অফ কন্ডাক্টের ভিতরে। এবং যখন আমি একজন অ্যাডিশনাল সেক্রেটারিকে বললাম যে শোকজ করবে, যদি তারা ভুল বুঝে দেন প্রসিডিং আসার দরকার নেই, কারণ আমরা এই শোকজ করার পর তার জবাব নেওয়ার পর এই জবাবটা সহ আবার সুপ্রিম কোর্টে পাঠাতে হয় আমাদের, তাদের ফাইনাল অ্যাপ্রুভালের জন্য। তো যখন তারা নিজেদের ভুল বুঝতে পারছে, তারপর এটা ড্রপ করেছি, অথচ এটাকে নিয়ে যাওয়া হয়েছে ওইখানে। আপনি বলেন যে আপনি একটা জায়গায় চাকরি করবেন, সেই চাকরির কোড অফ কন্ডাক্টটা মানবেন না, সেটা তো আমরা কতটুকু পর্যন্ত নিতে পারবো? আজকে ডেইলি স্টার একটা নিউজ দেখলাম, বাংলাদেশ ব্যাংকের, আমাকে এখানে আসার সময় সাবেক একজন উপদেষ্টা পাঠালেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ সাহেবকে আমাদের একটি আদালত জামিন দিয়েছেন। এবং স্টোরিটা এমন ভাবে করা হয়েছে, তাতে মনে হয়েছে যে বাংলাদেশ সরকার এবং গভর্নমেন্ট, এই কোর্ট কাছারি তাদেরকে ইন্ডালজেন্স দিচ্ছে। এটার থেকে আমি দুইটা অ্যানালজি চিন্তা করলাম। এক, ডেইলি স্টার যেভাবে লিখছেন, তাতে করে আমরা কি তাহলে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করছি? অথচ এই জামিনের ব্যাপারে গভর্নমেন্টের ন্যূনতম কোনো ইনভলভমেন্ট ছিল না। তারপরে আমি যখন এই ডেইলি স্টার রিপোর্টটা পড়লাম, পড়ার পরে আমি কল দিলাম সংশ্লিষ্ট কর্মকর্তাকে, আমাদের আইন কর্মকর্তাকে। ফাইলটা খুঁজে দেখে বের করে দেখা গেল মামলাটা করেছিলেন 420, 406, 506 ধারা সহ। তখন আদালত প্রাইমারিলি তাকে পাঠালো পিবিআই তদন্তের জন্য। এই অভিযোগের একটা তদন্ত রিপোর্ট আসলো, তার বিরুদ্ধে 506 এর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। 506 হলো হুমকি দেওয়া। 506 পেনাল কোডের, সেটা হলো বেলেবল অফেন্স। বেলেবল অফেন্সে বেল ইজে বেলেবল অফেন্সে বেল ইজ এ রাইট। এখন যদি আদালত ওনাকে কাস্টডিতে পাঠাতেন, তাহলে বলতো যে আমরা প্রিপারেশন করছি। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরের জামিন না দিয়ে রিপ্রেশন করছে। আর 506 আদালত যখন জামিন দিয়েছেন, দিস ইজ আ জুডিশিয়াল অর্ডার। কয়েকদিন আগে আমার সামনে একজন জজের বিরুদ্ধে ফাইল আসলো যে সে একজনকে জামিন দিয়েছে, এবং দেখা যাচ্ছে অ্যাপারেন্টলি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলছে করাপ্ট প্র্যাকটিস ওখানে হয়েছে। কিন্তু আমি দেখলাম যে আমি যদি এখন এই কারণে তার বিরুদ্ধে ডিসিপ্লিন আনি, তাহলে এটা জুডিশিয়াল ফাংশনের মধ্যে ইন্টারফারেন্স হবে। আমি বললাম এটা জুডিশিয়াল অর্ডার, তার বিরুদ্ধে রিভিশন আছে, আপিল আছে, সেই প্রক্রিয়ায় যেতে পারি। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের ভুল হতে পারে, তবে আমাদের চিন্তা স্বচ্ছ, আমরা সামনের দিকে এগোতে চাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তার ব্যক্তিগতভাবে যে পদক্ষেপগুলো নেওয়ার চেষ্টা করছেন, যতটা সম্ভব স্বচ্ছতার মধ্য দিয়ে। দুদক নিয়ে কথা বলেছে, গণভোট নিয়ে একটা বিষয় আছে, আর দুদক নিয়ে দেখেন আমরা দায়িত্ব নেওয়ার কত মাস পরে দুদক কমিশন গঠন করতে পেরেছি। কারণ দুদকের কমিশন গঠন করতে গেলে একটা সার্চ কমিটির উপরে ন্যস্ত হয়। সার্চ কমিটি রিকমেন্ডেশন করার পর সেখান থেকে নিয়ে আমরা দুদক কমিশন গঠন করি। সরকার ইচ্ছা করলেই করতে পারেনি। গণভোটে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে।
4টা প্রশ্নের 3.5টা প্রশ্ন নিয়ে কোনো অভিযোগ নাই। অর্ধেক প্রশ্নটা জুলাই সনদের সাথে সাংঘর্ষিক। 3.5টা প্রশ্ন, এই যে আপনারা এখানে যারা আছেন, কয়জন জুলাই সনদের গণভোটের এটা পড়ে যে ভোট দিতে গেছেন আমি জানি না। 3.5টা প্রশ্ন নিয়ে কোনো বিন্দুমাত্র কোনোই নাই। অর্ধেক প্রশ্ন নিয়ে এখানে দ্বিমতের জায়গা আছে। সে অর্ধেক প্রশ্নটা জুলাই সনদের সাথে এক্সফ্যাসি সাংঘর্ষিক দেখা যাচ্ছে। 18 নম্বর অনুচ্ছেদে, জুলাই সনদের 6 নম্বর অনুচ্ছেদের 18 নম্বর 6 নম্বর ধারার 18 নম্বর অনুচ্ছেদে প্রথমে বলা আছে যে 100 সদস্য বিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষ হবে। আমরা বলছি 100 সদস্য হবে, সেখানে কোনো দ্বিমত নাই। তারপরে বলা হলো এই 100 সদস্য নির্বাচিত হবেন জনগণের প্রাপ্ত ভোটের রেশিও অনুসারে। ডাইনের কলামে বলা হলো এই রাজনৈতিক দলগুলো এই যে জনগণের ভোটে নির্বাচিত হবেন এটা নিয়ে আপত্তি করেছেন। তবে যে রাজনৈতিক দলগুলো আপত্তি করেছেন তাদের নির্বাচনী ইস্তেহারে যদি আপত্তির কারণ উল্লেখপূর্বক তাদের যে উদ্দেশ্য সেটা বলেন, এবং সেটা যদি তাদের নির্বাচনী ইস্তেহারে থাকে এবং তারা যদি বিজয়ী হয় তাহলে সেটা প্রাধান্য পাবে। বিএনপি সুনির্দিষ্টভাবে আপত্তি করেছিল, তারা বলেছিল এটা পার্লামেন্টের সদস্যদের প্রোরাটা বেসিসে হবে, যেটা মহিলা সংসদ সদস্যরা হচ্ছেন। বিএনপি এটা বলেছিলেন, আপত্তির সময় বলেছিলেন, নোট অফ ডিসেন্টে নির্বাচন ইস্তেহারে দিয়েছেন, এবং জুলাই সনদের 18 নম্বর শর্ত পূরণ করে ইন্টারপ্রিটেশন অফ দ্যাট সনদ, ইট ডেমনস্ট্রেটস যে বিএনপি জুলাই সনদ মানতে বাধ্য। দিস ইজ ওয়ান আসপেক্ট। এটাকে আমি পার্লামেন্টও বলেছি, ওপেনলি বলেছি যে এইটাকে বাস্তবায়ন করার জন্য জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে একটা আইন করা হলো। কেন অধ্যাদেশ করলেন না? কারণ ইট অ্যামাউন্টস টু অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশন। অ্যামেন্ডমেন্ট অফ দি কনস্টিটিউশনের সমপরিমাণ যদি কিছু হয় তাহলে সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। এ ধরনের কোনো অধ্যাদেশ জারি করা যাবে না যেটা সংবিধান সংশোধনের সমকক্ষ হয়। এই কারণে ওনারা অধ্যাদেশে না যেয়ে আদেশে গেলেন। তাহলে এই আদেশের লিগ্যাল স্ট্যাটাসটা কি? সংবিধানের ফার্স্ট শিডিউলের এই ধরনের আদেশ জারির ক্ষমতা 1972 সালে যেদিন এই সংবিধান অপারেশন আসছে সেদিন থেকে বন্ধ হয়ে গেছে। রাষ্ট্রপতির আদেশ 1972-এ রাষ্ট্রপতি আদেশ দিয়ে কিছু আইন করে গিয়েছিল যাদের স্ট্যাটাস আইন, কিন্তু তখন যে বলে দেওয়া হলো যে এই সংবিধান যেদিন থেকে কার্যকর হলো তারপর থেকে রাষ্ট্রপতির এ ধরনের আদেশ দেওয়ার আর কোনো ক্ষমতা থাকবে না। শুধু আইন পাশ হবে পার্লামেন্টে, যখন পার্লামেন্ট থাকবে না তখন অধ্যাদেশ জারি হবে, রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবে। এই যে মিসলিডিং কিছু করে একটা বিভাজন তৈরি করার যে রাস্তা এখানে রেখে দেওয়া হয়েছে, বিএনপি বলছে দ্ব্যর্থহীনভাবে, সুস্পষ্টভাবে বলছে আমরা জুলাই সনদের পথ ধরে হাঁটতে চাই। সেইটা হাঁটতে চাই বলে আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি। আমাদের উপরে বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, আমরা সেই পথ ধরে হাঁটবো এবং আশা করি সেই সংস্কারের যৌক্তিক জায়গায় আমরা পৌঁছতে পারবো। আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি দুঃখিত, আমি ওনার কাছ থেকে বলেছিলাম 12:15 পর্যন্ত থাকতে পারবো, 44 বাজে। আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।